হ্যালো বন্ধুরা, ফ্রি অনলাইন স্কুলে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু নাসের সাদ্দাম। তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমার যে ক্লাসটি হবে সেটি হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটা প্রথম অধ্যায়ের শিল্প বিপ্লব সম্পর্কে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, আলোচনা করব, এই বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো প্রথমে আমি শিল্প বিপ্লব কি বা শিল্প এবং বিপ্লব দুইটা শব্দের সমন্বয়ে শিল্প বিপ্লব শব্দটি গঠিত হয়েছে। এবং এই শিল্প বিপ্লবের কারণে আজকে ইংল্যান্ড এত উন্নত রাষ্ট্র বা উন্নত দেশে পরিণত হয়েছে, যেখানে আসলে জীবনযাত্রার মান অনেক উচ্চ মানের। এখন স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থাও খুবই উন্নত মানের। কিন্তু আসলে এখন আমরা যে ইংল্যান্ডটা দেখতে পাচ্ছি বা ইংল্যান্ডের যে এখন অর্থনৈতিক সামাজিক অবস্থা দেখতে পাচ্ছি এবং তাদের মাঝে যে উন্নত সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি এবং তাদের বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও তারা অনেক এগিয়ে অন্যান্য দেশের তুলনায়। তো এইরকম আমরা যে এখন যে ইংল্যান্ডের যে অবস্থাটি দেখতে পাচ্ছি, একসময় ইংল্যান্ড সেরকম অবস্থায় ছিল না। একসময় ইংল্যান্ড শিল্প বিপ্লবের মধ্য দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আজকে এই পর্যায়ে এসেছে, অর্থাৎ দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইংল্যান্ড আজকের এই অবস্থায় উপনীত হয়েছে। সেটি ছিল, যার পিছনে মূল কারণ ছিল এই শিল্প বিপ্লব। তো শিল্প বিপ্লব আলোচনার পূর্বে আমি আলোচনা করার চেষ্টা করছি শিল্প এবং বিপ্লব কি, এবং শিল্প এবং বিপ্লব এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে শিল্প বিপ্লব শব্দটি। শিল্প সম্পর্কে যদি আমি তোমাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করি, শিল্প হচ্ছে কোনো কাঁচামাল বা কোনো প্রাথমিক বস্তুকে কাঁচামাল অথবা কোনো প্রাথমিক বস্তুকে যদি সেটাকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে চূড়ান্ত দ্রব্যে পরিণত করাটাকে বলা হচ্ছে শিল্প। অর্থাৎ কোনো কাঁচামালকে বা কোনো প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে কোনো একটা চূড়ান্ত দ্রব্য যখন আমরা রূপান্তরিত করব, তখন সেটাকে বলা হবে শিল্প। যদি আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এই বিষয়ে ক্লিয়ার করে দিতে চাই, যেমন আমরা যদি বলি, যেমন আমরা এটাকে বলতে পারি, যেমন সুতা থেকে কাপড় তৈরি, অর্থাৎ সুতাটাকে যদি আমরা কাঁচামাল ধরি এবং সুতাটা যদি কাঁচামাল হয়ে থাকে এবং এই সুতাটাকে আবার কারখানায় যখন এই সুতা থেকে আবার করা হচ্ছে, বস্ত্র তৈরি করা হচ্ছে। সুতাটা কাঁচামাল এবং কারখানায় যখন বস্ত্রটা তৈরি করা হচ্ছে, তখন সেটা শিল্পে পরিণত হচ্ছে, অর্থাৎ শিল্প দ্রব্যে পরিণত হচ্ছে। আর একটু উদাহরণ দিয়ে যদি শর্টকাট যদি বোঝানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে যেমন পাট এবং পাটের বস্তা। যেমন পাট হচ্ছে একটি কাঁচামাল, এটি একটা কৃষিজাত কাঁচামাল দ্রব্য। এই দ্রব্যটিকে যখন কারখানার মাধ্যমে যখন এটাকে বস্তায় পরিণত করা হচ্ছে, তখন সেটি হয়ে যাচ্ছে শিল্প দ্রব্য। অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি যে শিল্প কি, অর্থাৎ শিল্প আমরা শর্টকাট বলতে পারি যে শিল্প হচ্ছে কোনো কাঁচামালকে ব্যবহার করে কারখানার মাধ্যমে এবং একটা চূড়ান্ত দ্রব্যে পরিণত করাকেই বলা হচ্ছে শিল্প। এবং বিপ্লবটা কি? বিপ্লব সম্পর্কে যদি আমরা বলি, বিপ্লব মানে হচ্ছে আমরা সাধারণভাবে বিপ্লব বলতে কোনো আন্দোলন, সংগ্রামকে ইত্যাদিকে বুঝে থাকি, কিন্তু আসলে বিপ্লব শব্দের অর্থ হচ্ছে, এখানে বিপ্লব অর্থ যেটা দাঁড়িয়েছে, এটার অর্থ হচ্ছে সমাজের কোনো মৌলিক পরিবর্তনকে বলা হচ্ছে বিপ্লব। সমাজের কোনো মৌলিক পরিবর্তনকে বলা হচ্ছে বিপ্লব। যেমন ইংল্যান্ডে পূর্বে ছিল শিল্প বিপ্লবের পূর্বে যে অবস্থাটা ছিল, সেটা ছিল হচ্ছে শিল্প বিপ্লবের পরে কিন্তু পুঁজিবাদী একটা সমাজ ব্যবস্থার সৃষ্টি হয় এবং তার পূর্বে ছিল সামন্তবাদী সমাজ ব্যবস্থা। অর্থাৎ সামন্তবাদী সমাজ ব্যবস্থার পরিবর্তিত হয়ে যখন পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়, এটাকে বলা হচ্ছে বিপ্লব। অর্থাৎ সমাজের কোনো মৌলিক বিষয়ের বা সমাজের কোনো মৌলিক সামাজিক পরিবর্তন যেটা, সেটাই হচ্ছে বিপ্লব। অর্থাৎ শিল্প সম্পর্কে আমরা জানলাম এবং বিপ্লব সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করলাম। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি শিল্প বিপ্লব কি এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি। শিল্প বিপ্লব কি এই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি। শিল্প বিপ্লব হচ্ছে একটা পরিবর্তনের ধারা। এটি একটি হচ্ছে পরিবর্তনের ধারা। এটা হচ্ছে শিল্প বিপ্লব হচ্ছে একটা পরিবর্তনের ধারা, যেখানে এক নম্বরে যেখানে কি করা হয়, যেখানে হস্তচালিত নির্মাণের পরিবর্তে যন্ত্র নির্মাণ
ব্যবস্থা পরিবর্তন করা হয়, অর্থাৎ হস্ত নির্মাণ ব্যবস্থার পরিবর্তে যন্ত্র নির্মাণ ব্যবস্থায় উত্তীর্ণ হওয়াকে বোঝায়। অর্থাৎ শিল্প বিপ্লবের মাধ্যমে কি বোঝায়, হাতের মাধ্যমে যে বস্ত্র বা যে পণ্যগুলা বা যেগুলো উৎপাদন করা হচ্ছিল সেগুলো পরবর্তীতে কি করা হয়, শিল্প বিপ্লবের মাধ্যমে কি করা হয়, পরবর্তীতে এগুলো যন্ত্র ভিত্তিক উৎপাদন করা হয়। তাহলে আমরা বলতে পারি যে কি হস্ত নির্মাণ ব্যবস্থা হতে যন্ত্র নির্মাণ ব্যবস্থায় উত্তরণ বা উত্তরণকে বলা হচ্ছে শিল্প বিপ্লব। কি বললাম, আবার বলছি, হস্ত নির্মাণ ব্যবস্থা থেকে যন্ত্র নির্মাণ ব্যবস্থায় উত্তরণ হচ্ছে এই শিল্প বিপ্লব। তাছাড়া আরেকভাবে ক্লিয়ার করা যায় শিল্প বিপ্লবকে যদি আমরা বলি, যেমন পেশি শক্তির বদলে যন্ত্র শক্তির, অর্থাৎ পেশি শক্তির বদলে যন্ত্র শক্তি অর্থাৎ বিদ্যুৎ এবং ইঞ্জিনের ব্যবহার, হস্তচালিত শক্তির পরিবর্তে কি করা, বিদ্যুৎ এবং ইঞ্জিনের ব্যবহার, এটা ছিল শিল্প বিপ্লব। অর্থাৎ তাহলে শিল্প বিপ্লব যদি বলতে আমরা বুঝি, কি বুঝি, হস্ত নির্মাণ ব্যবস্থা হতে ব্যবস্থায় উত্তরণ। তাহলে শিল্প বিপ্লব হচ্ছে একটি কি পরিবর্তনের ধারা, যেটা হচ্ছে হস্ত নির্মাণ ব্যবস্থা হতে কি হয়, দুইবার আমি হস্ত ব্যবস্থা শব্দটি লিখছি, যে হস্ত নির্মাণ ব্যবস্থা হতে কি করা হয়, যন্ত্র নির্মাণ ব্যবস্থায় উত্তরণ করা হয়। অর্থাৎ আমরা হাতের বদলে, অর্থাৎ শারীরিক পরিশ্রমের বদলে আমরা কি যন্ত্রের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা শুরু করি, সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে আমরা শিল্প এবং বিপ্লব সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করলাম, অর্থাৎ শিল্প বিপ্লব কি এই সম্পর্কে আমাদের মাঝে একটা স্পষ্ট ধারণা আমরা পেলাম, যে শিল্প বলতে কি বুঝলাম, যে কোন একটা কাঁচামালকে যখন কারখানার মাধ্যমে প্রস্তুত করে সেটাকে একটা চূড়ান্ত দ্রব্যে যখন রূপদান করবো তখন হবে সেটা শিল্প। এবং বিপ্লব হচ্ছে কি যখন সমাজের কোনো একটা মৌলিক পরিবর্তন ঘটবে, অর্থাৎ সমাজের কোনো একটা মৌলিক পরিবর্তন সমাজের যখন ঘটবে তখন সেটাকে বলা হবে কি বিপ্লব। আর শিল্প বিপ্লবকে যদি আমি একত্রিতভাবে বলতে চাই, যে শিল্প বিপ্লব হচ্ছে একটা পরিবর্তনের ধারা, যে ধারাটা কি হস্ত নির্মাণ ব্যবস্থা হতে, অর্থাৎ কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্র নির্ভর শ্রমের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়াকে বোঝায়। এটাই হচ্ছে শিল্প বিপ্লব। বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন ইংল্যান্ডে সর্বপ্রথম কোথায় শিল্প বিপ্লবের সূচনা হয়? শিল্প বিপ্লব সর্বপ্রথম হয়েছিল, বন্ধুরা তার আগে বলে নেই, শিল্প বিপ্লব সর্বপ্রথম হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। ইউরোপের ইংল্যান্ড দেশে, ইংল্যান্ড কান্ট্রিতে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল। আসলে মূলত শিল্প বিপ্লবটি সর্বপ্রথম ঘটেছিল ইউরোপ মহাদেশে, এবং ইউরোপ মহাদেশের ইংল্যান্ডে সর্বপ্রথম এই শিল্প বিপ্লবের সূচনা ঘটে। এই শিল্প বিপ্লবের সূচনাকাল অনেকে ধরে থাকে, সূচনাকাল বা শুরু হয়েছিল অনেকের মতো, অনেকের ভিন্ন মত রয়েছে এই সূচনাকাল নিয়ে বা শুরু হওয়া নিয়ে অনেকের ভিন্ন মত রয়েছে। তবে সর্বাধিক গ্রহণযোগ্য যে বিষয়টি হচ্ছে, যে সালটি, সেটি হচ্ছে 1730 থেকে 1740 সাল। এই সালের মধ্যে মানে ইংল্যান্ডের শিল্প বিপ্লবটি সূচনা হয়েছিল, বা এই সময় শিল্প বিপ্লবের বিস্তার ধীরে ধীরে বিস্তার লাভ করে। এটা হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য সাল। অনেকে অনেক মতামত দিয়েছে যে ইংল্যান্ডে অমুক বছরে অমুক সালে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, বা ধীরে ধীরে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য যেটা হচ্ছে 1730 থেকে 1740 সাল। এই সালের মধ্যে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লবের সূচনা, অর্থাৎ শিল্প বিপ্লব শুরু হতে যাচ্ছিল শিল্প বিপ্লব। তো ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লবটি হলো? ইংল্যান্ডের আরো অন্য দেশ ছিল, বেলজিয়াম, ফ্রান্স, তারপরে জার্মানি, এই দেশগুলোও তো ছিল, কিন্তু এগুলোতে না হয়ে ইংল্যান্ডেই বা কেন হলো? ইংল্যান্ডও সাধারণত সাম্রাজ্য বিস্তার করেছিল বিভিন্ন, আমরা জানি, আমরা ইতিহাস প্রথম পত্রে পড়েছি যে ইংল্যান্ড বা ব্রিটেন সে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এবং বিভিন্ন ভাইসরয়, গভর্নর, এদের মাধ্যমে কি করেছিল? ভারতবর্ষকে শাসন করেছিল। এই তথ্য আমরা জানি। এবং সেই সাথে শুধু ভারতবর্ষে যে ইংল্যান্ডের উপনিবেশ ছিল তা নয়, কিন্তু আসলে পৃথিবীর বিভিন্ন স্থানে দুর্বল রাষ্ট্র
রাষ্ট্রগুলোর উপর তারা উপনিবেশ গঠন করেছিল। তো ঠিক ফ্রান্সও কিন্তু কম ছিল না, ফ্রান্সের জনসংখ্যা ইংল্যান্ডের থেকে বেশি ছিল এবং ফ্রান্সে জনসংখ্যা বেশি ছিল এবং ফ্রান্সও ইংল্যান্ডের মতোই আর কি উপনিবেশ গঠন করেছিল বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে তারা উপনিবেশ গড়ে তুলেছিল, ফ্রান্সেও গড়ে উঠেছিল। এবং ইংল্যান্ডের থেকে যেটা বলেছিলাম যে জনসংখ্যা বেশি ছিল, কিন্তু ফ্রান্সে কেন হলো না? ফ্রান্সেও কিন্তু প্রথমে শিল্প বিপ্লবের সূচনা হলো না, হলো কোথায়? ইংল্যান্ডে হয়েছিল শিল্প বিপ্লব। আর উপনিবেশ সম্পর্কে আমি ইতিহাস প্রথম পত্রের ক্লাসে আমি সংক্ষেপে আলোচনা করেছিলাম যে উপনিবেশ বলতে কি বোঝায়, যখন কোনো শক্তিশালী রাষ্ট্র, ক্ষমতাধর রাষ্ট্র, অর্থনৈতিক, সামাজিক এবং সংস্কৃতি, রাজনৈতিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র যখন কোনো দুর্বল পিছিয়ে পড়া রাষ্ট্রের উপর যখন কর্তৃত্ব খাটায় বা তার উপর কর্তৃত্ব করে, তখন সেই শাসন ব্যবস্থাটাকে বলা হচ্ছে উপনিবেশ শাসন ব্যবস্থা। তাহলে ওই ইংল্যান্ডও কিন্তু বিভিন্ন জায়গায় কি ছিল? উপনিবেশ ছিল, ফ্রান্সেরও ছিল, কিন্তু ফ্রান্সে কিন্তু এই শিল্প বিপ্লবটি সূচনা হয়নি, হয়েছিল কিন্তু ইংল্যান্ডে। কি কারণে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমরা দেখি কি কারণে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। তার আগে বলি বন্ধুরা, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময়কাল ছিল 1760 থেকে 1840 সাল পর্যন্ত। 1760 থেকে 1840 সাল এটা ছিল হচ্ছে সময়কাল। শিল্প বিপ্লবের সময়কাল ছিল ইংল্যান্ডের 1760 থেকে 1840 সাল পর্যন্ত। এই সময়কালের মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। তো ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার কারণ কি ছিল? ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার কারণগুলো এখন আলোচনা করার চেষ্টা করব। প্রথমে সামাজিক কারণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। সামাজিক কারণ, সামাজিক কারণগুলোর মধ্যে ছিল বন্ধন ও বাধা নিষেধ মুক্ত সমাজ। বন্ধন ও বাধা নিষেধ মুক্ত সমাজ অর্থাৎ ইংল্যান্ডের তৎকালীন সময় যে সমাজটি গড়ে উঠেছিল সেখানে কোনো বাধা নিষেধ ছিল না, কোনো কুসংস্কার ছিল না এবং মানুষ তার স্বাধীনভাবে চিন্তা করতে পারত, স্বাধীনভাবে কাজ করতে পারত। তারা স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পেয়েছিল বিধায় ইংল্যান্ডে সেখানে কি হয়েছিল? শিল্প বিপ্লব ঘটানো সম্ভব হয়েছিল। অন্যান্য দেশের তুলনায় এই ইংল্যান্ডে কি ছিল? ব্যক্তি স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল এবং ব্যক্তির মুক্ত চিন্তাটাকেও প্রাধান্য দেওয়া হয়েছিল, বিধায় তারা মুক্ত চিন্তা করার সুযোগ পেয়েছিল বলেই এখানে শিল্প বিপ্লব ঘটেছিল। 2 নম্বর হচ্ছে শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী। অর্থনৈতিক দিক থেকে আমরা মানুষকে বেশ কয়েকটি ভাবে ভাগ করে থাকি। একটা হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে বেশ ভাগ করে থাকি। তো মধ্যবিত্ত শ্রেণী বলতে কাকে বোঝায়? যারা হচ্ছে সমাজে মধ্যম, অর্থনৈতিক দিক থেকে মধ্যম পর্যায়ে অবস্থান করে, যাদের আর্থিক দিক থেকে যারা আসলে খুব বেশি সচ্ছল না এবং এতটাই তাদের অবস্থা খারাপ না যে তারা চলতে পারে, তাদের জীবনযাত্রার মান এত নিম্ন পর্যায়ে চলে যায় তারা খাদ্য, বস্ত্র, অন্ন এবং চিকিৎসার যোগান দিতে পারে না, এরকমটা অবস্থা হয় না। তারা সমাজের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যম পর্যায়ে অবস্থান করে, অর্থাৎ সমাজের উঁচু এবং নিচু শ্রেণীর মাঝামাঝি অবস্থান করে। এবং এই শ্রেণী যারা ছিল তারা ছিল শিক্ষক, ডাক্তার, উকিল, চিকিৎসক, বিচারক, এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পড়েছিল। এবং মধ্যবিত্ত ইউরোপে যে মধ্যবিত্ত শ্রেণীটি গড়ে উঠেছিল সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে। ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে এই মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল। ইউরোপে এই মধ্যবিত্ত শ্রেণী এই কি করতো? ব্যবসা বাণিজ্য করতো। তারা ব্যবসা বাণিজ্য করতো এবং এই মধ্যবিত্ত শ্রেণীর হাত ধরে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল বা সেখানে শিল্প বিপ্লব প্রথমে ঘটেছিল। অন্য অন্য দেশে সেরকম কিন্তু এই শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেনি। তাহলে যখন এই শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী যখন ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে এবং তারা যখন অবাধে ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো এবং তাদের যখন অর্থের পর্যাপ্ত যোগান থাকলো, তখন তারা বিজ্ঞান ও প্রযুক্তির দিকে
চিন্তা, তাদের মধ্যে তখন উদ্যোক্তা জন্মালো। উদ্যোক্তা, তারা সেই অর্থ দিয়ে কি করলো, উদ্যোক্তা তাদের মধ্যে সৃষ্টি হলো এবং উদ্যোক্তা তারা কি শিল্প কলকারখানা স্থাপনের জন্য তারা কি হলো, উদ্যোগী হলো। এইভাবে ইংল্যান্ডে শিল্প বিপ্লব এই শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণীর মাধ্যমেও ঘটলো। তৃতীয় যেটা, দক্ষ শ্রমিকের ইংল্যান্ডে আসা। বন্ধুরা, আমরা সকলে জানি যদি একটি শিল্পায়ন ঘটাতে হয় কোনো জায়গায়, যা শিল্প কারখানার মধ্যে যদি পর্যাপ্ত দ্রব্য উৎপাদন করতে হয়, প্রচুর দ্রব্য যদি উৎপাদন করতে হয় এবং উদ্যোক্তাকে যদি লাভবান হতে হয়, অবশ্যই সেখানে দক্ষ শ্রমিকের প্রয়োজন। তৎকালীন সময়ে যখন ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে তখন ধর্মীয় বিভিন্ন সংঘাত চলছিল, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে সংঘাত চলছিল, তখন মানুষ শান্তিপ্রিয় এলাকা এবং শান্তির জায়গা খুঁজে বেড়াচ্ছিল এবং তাই বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ থেকে তখন কি করে এই ইংল্যান্ডে আসে দক্ষ তারা, এবং যারা এসেছিল ইংল্যান্ডে এসেছিল তারা বিভিন্ন দেশ থেকে, এবং তারা ছিল হচ্ছে আসলে একটা দক্ষ শ্রমিক। এই দক্ষ শ্রমিক আসলে শিল্পায়নের জন্য, ইংল্যান্ডের শিল্পায়ন বা শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য একটা বিশেষ ভূমিকা রেখেছিল এই দক্ষ শ্রমিক। জনসংখ্যা বৃদ্ধি ছিল ইংল্যান্ডের এই শিল্পায়নের বা শিল্প বিপ্লবের একটি অন্যতম কারণ। যখন ইংল্যান্ডে দিন দিন যখন জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো, তখন অতিরিক্ত জনসংখ্যার কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির কিন্তু যোগান দিতে হচ্ছিল। এবং তখন ইংল্যান্ডে আসলে এই শিল্প বিপ্লবের পূর্বে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, অর্থাৎ সামন্ত সমাজ ব্যবস্থা ছিল। কিন্তু এই সামন্ত সমাজ ব্যবস্থা খাদ্যের যোগান দেওয়া সম্ভব হলেও এতগুলো মানুষের বস্ত্রের যোগান দেওয়া, চিকিৎসার যোগান দেওয়া এবং তাদের বাসস্থান নির্মাণ করা, শিক্ষার ব্যবস্থা করা আসলে খুব কঠিন হয়ে গিয়েছিল। তাই তখন ইংল্যান্ডে প্রয়োজন দেখা দিল পর্যাপ্ত বস্ত্র উৎপাদনের জন্য, এবং এই বস্ত্র উৎপাদনকে কেন্দ্র করে এবং বস্ত্র উৎপাদনের যন্ত্র আবিষ্কারের মাধ্যমে কিন্তু সূচনা হয়েছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের। তো বন্ধুরা, এই ছিল সামাজিক কারণ শিল্প বিপ্লবের, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সামাজিক কারণ ছিল এগুলো। এখন আমরা শিল্প বিপ্লবের অর্থনৈতিক কারণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থনৈতিক কারণ নিয়ে আলোচনা করব। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অর্থনৈতিক কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে খাদ্য চাহিদা বৃদ্ধি। অর্থাৎ ইংল্যান্ডে যখন জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো, তখন কিন্তু আসলে খাদ্যের চাহিদাও বৃদ্ধি পেতে থাকলো। পর্যাপ্ত অর্থাৎ অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্যের যখন প্রয়োজন হলো, তখন ইংল্যান্ডের জনগণ তখন চিন্তা করলো যে আসলে এই অত্যাধিক জনসংখ্যার বা অধিক জনসংখ্যার খাদ্যের যোগান দেওয়ার জন্য আসলে আধুনিক বা উন্নত প্রযুক্তিতে চাষাবাদ না করলে সম্ভব না। আর উন্নত প্রযুক্তিতে চাষাবাদটা হচ্ছে এই শিল্পায়নের একটি অন্যতম শিল্পায়ন বা শিল্প বিপ্লবের একটি অন্যতম কারণ। তাহলে খাদ্য চাহিদা যখন বৃদ্ধি পেতে থাকলো ইংল্যান্ডে, তখন কি ইংল্যান্ডের জনগণের মাঝেও চিন্তা হলো যে না, আরো অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কি করা যায়, খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা যায়, সনাতন পদ্ধতি বদলে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় সেই বিষয়ে চিন্তা যখন করতে শুরু করলো, তখন এখানে ইংল্যান্ডে শিল্প বিপ্লব বা শিল্পায়নের সূচনা ঘটলো। দ্বিতীয়ত হচ্ছে আধুনিক চাষাবাদ প্রচলন। যখন ইংল্যান্ডে জনসংখ্যা পর্যাপ্ত বৃদ্ধি পেতে শুরু করলো বিভিন্ন কারণে, তখন ইংল্যান্ডে কি করা হলো, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু হলো। যেমন ইংল্যান্ডে লাঙ্গলের পরিবর্তে অর্থাৎ হস্তচালিত যন্ত্রের পরিবর্তে তখন যন্ত্রচালিত অর্থাৎ বৈজ্ঞানিক কৃষি যন্ত্রগুলো ব্যবহার শুরু হলো। যেমন ট্রাক্টরের মতো মেশিনের সাহায্যে
জমি চাষ করা এবং উন্নত বীজ সরবরাহ করা, উন্নত বীজের জাতের উদ্ভাবন ইত্যাদি বিষয়ে তখন কি করা হলো, চিন্তা ভাবনা করা হলো। এবং এর ফলে কি হলো, ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হলো। অর্থাৎ মানুষের মধ্যে যখনই মানুষ কি করলো, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ চেষ্টা করলো ইংল্যান্ডে, অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য উৎপাদনের জন্য যখন ইংল্যান্ডে আধুনিক পদ্ধতিতে অর্থাৎ উন্নত বীজ ব্যবহার করে এবং উন্নত মেশিন ব্যবহার করে জমি চাষের ব্যবস্থা করা হলো এবং জলসেচের ব্যবস্থা করা হলো, তখন কি করা হলো, তখন ফসলের উৎপাদনও বৃদ্ধি পেল। তাহলে বোঝা যাচ্ছে যে আধুনিক চাষাবাদের প্রচলনও ইংল্যান্ডের শিল্প বিপ্লবের একটি অন্যতম কারণ। ব্রিটেন বাণিজ্যিকভাবে কি ছিল, শক্তিশালী ছিল। ব্রিটেন বাণিজ্যিকভাবে কি ছিল, শক্তিশালী ছিল। অর্থাৎ যখন ব্রিটেন কিন্তু পূর্বে বলেছি, ব্রিটেন শুধু ভারতবর্ষে ব্রিটেনের উপনিবেশ ছিল না, পৃথিবীর অন্যান্য দেশেও ব্রিটেনের কি ছিল, উপনিবেশ ছিল। এবং সেই উপনিবেশ রাষ্ট্রগুলোতে কি করতে, ব্রিটেনের উৎপাদিত দ্রব্যগুলো সেগুলো সেখানে রপ্তানি করে প্রচুর মুদ্রা অর্জন করতো বা প্রচুর অর্থ অর্জন করতে সুযোগ পেত। এবং এই ব্রিটেনরা ওই উপনিবেশ থেকে তখন কি করতো, সেখান থেকে আবার সস্তায় খুব অল্প দামে কি করতো, কাঁচামাল সহজে কি করতে ইংল্যান্ডে নিয়ে আসতো। অর্থাৎ কাঁচামাল পাওয়ারও উপনিবেশ থেকে তাদের কাঁচামাল সংগ্রহ করাটাও কি ছিল, অনেকটা সহজ ছিল। এই ব্রিটেনের শক্তিশালী একটা ব্যবসা বাণিজ্য কেন্দ্র, উপনিবেশগুলোকে কেন্দ্র করে ব্রিটেনের একটি শক্তিশালী ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল, যার কারণে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটনাটা অনেকটা সহজতর হয়েছিল। এরপর যেটি হচ্ছে লোহা ও কয়লার যথাযথ ব্যবহার। ইউরোপের অন্যান্য দেশে বা পৃথিবীর অন্যান্য দেশে লোহা এবং কয়লা যদিও পর্যাপ্ত পরিমাণে ছিল, কিন্তু ইংল্যান্ড কি করেছিল, তাদের কলকারখানায় জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করেছিল এবং কলকারখানা নির্মাণের জন্য এই লোহাকে তারা ব্যবহার করেছিল। অর্থাৎ কয়লা এবং লোহা যে খনিজ সম্পদগুলো ছিল, এগুলো তারা কি করেছিল, যথাযথ উপযুক্ত ব্যবহার করেছিল, যা অন্য দেশগুলো পারেনি। যার কারণে ইংল্যান্ডে কি হয়েছিল, শিল্প বিপ্লবটি এসে ইংল্যান্ডে ধরা দিয়েছিল। আরেকটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যে কোনো দেশের শিল্পায়নের জন্য আমরা জানি, যে কোনো দেশের শিল্পায়নের জন্য, শিল্প কলকারখানা স্থাপনের জন্য, পণ্য আনা নেওয়ার জন্য, অর্থাৎ কাঁচামাল এবং পণ্য উৎপাদিত দ্রব্য সেগুলোকে সরবরাহ করার জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন, যা আসলে ইংল্যান্ডে তখন ধীরে ধীরে 1730 সালের পর 1730 কি 1740 সালের খ্রিস্টাব্দের পর থেকে ইংল্যান্ডে ধীরে ধীরে কি হচ্ছিল, এই যোগাযোগ ব্যবস্থাটি ধীরে ধীরে কি হচ্ছিল, উন্নত হচ্ছিল। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শিল্প বিপ্লবের আরেকটি অন্যতম কারণ ছিল। ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার একটি অন্যতম কারণ ছিল যে ইংল্যান্ডের যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়ন। ধীরে ধীরে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ রাস্তাঘাট, রেলপথ ইত্যাদির কি হচ্ছিল, উন্নয়ন হচ্ছিল। এই উন্নয়নটাই ছিল কি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আর এই উন্নয়নের কারণে কি হচ্ছিল, শিল্প বিপ্লবটা ইংল্যান্ডেই সংগঠিত হয়েছিল। এবার শিল্প বিপ্লবের রাজনৈতিক কারণ সম্পর্কে আলোচনা করব। শিল্প বিপ্লবের রাজনৈতিক কারণ। অনুকূল ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। অনুকূল স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অর্থাৎ অনুকূল বলতে কি, আমাদের পক্ষে যেটা বোঝায়, আমাদের ক্ষেত্রে সহনীয় যেটা, সেটাই হচ্ছে আমাদের কাজের জন্য সহনীয় বা আমাদের বিকাশের জন্য যেটা সহনীয়, সেটাই হচ্ছে অনুকূল। এবং স্থিতিশীল অর্থাৎ
স্থিতিশীল বলতে শান্তিপ্রিয় একটা পরিবেশকে বোঝায়। অর্থাৎ ইংল্যান্ডে তখন কি হয়েছিল, ইংল্যান্ডে একটা স্থিতিশীল এবং অনুকূল রাজনৈতিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। এটি সৃষ্টি হয়েছিল কিভাবে? 1668 সালে ব্রিটেনে নতুন শাসনতন্ত্র প্রণয়ন। ইংল্যান্ডে যখন 1668 সালে যখন ব্রিটেনে যখন কি করা হলো, ইংল্যান্ডে নতুন শাসনতন্ত্র যখন প্রণয়ন করা হলো, এই নতুন শাসনতন্ত্র প্রণয়নের ফলে কি হয়েছিল, ইংল্যান্ডে একটা অনুকূল এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। এই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের জন্য সৃষ্টি হওয়ার কারণে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি থাকার কারণে কি হয়েছিল, ইংল্যান্ডে কি হয়েছিল, শিল্প বিপ্লবটি ঘটেছিল। কারণ আমরা জানি যে কোনো দেশের শিল্পায়নের জন্য, কোনো দেশের কলকারখানা এবং কোনো দেশের উন্নতির জন্য, রাজনৈতিক উন্নতি এবং অর্থনৈতিক উন্নতির জন্য কোনো দেশের রাজনৈতিক একটা স্থিতিশীলতা দরকার। অর্থাৎ রাজনৈতিক দ্বন্দ্ব, হরতাল, জ্বালাও পোড়াও, এই জিনিসগুলো যে কোনো দেশের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই এই অবস্থাটি, অর্থাৎ রাজনৈতিক দ্বন্দ্ব, কোলাহল কিন্তু আসলে ইংল্যান্ডে সেই সময় হচ্ছে ইউরোপীয় রেনেসা। রেনেসা এই শব্দটির অর্থ হচ্ছে নবজাগরণ বা পূর্ণ জাগরণ। অর্থাৎ ইংল্যান্ডে সে সময় ব্যক্তি স্বাতন্ত্রতাবাদের সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রতাবাদ অর্থ হচ্ছে যে ব্যক্তি কেন্দ্রিক চিন্তা চেতনা, মুক্ত চিন্তা চেতনা করার একটা স্বাধীনতা প্রদান করা বা ব্যক্তি কেন্দ্রিক মালিকানার স্বীকৃতি দেওয়া, এটাকে বলা হয় ব্যক্তি স্বাতন্ত্রবাদ। যখন ব্যক্তি এই স্বাধীনতা পেল, তখন তাদের মধ্যে একটা নবজাগরণ সৃষ্টি হলো। অর্থাৎ চিকিৎসা, শিক্ষা এবং শিল্প এবং সাহিত্যে তারা বিশেষ অবদান রাখতে শুরু করলো এবং সেখানে প্রচুর শিল্পক্ষেত্রে এবং সাহিত্যের ক্ষেত্রে তারা বিশেষ উৎকর্ষ সাধন করতে পারলো। এই ইউরোপীয় রেনেসাঁ যে ঘটলো, ইউরোপে যে নবজাগরণ সৃষ্টি হলো, এটিও ছিল আসলে ইউরোপীয় যে রেনেসাঁ সৃষ্টি হলো বা নবজাগরণ হলো, এটিও একটি ইংল্যান্ডে শিল্প বিপ্লবের একটি অন্যতম এটি কারণ। তো বন্ধুরা, এখন আমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের যে ঘটলো এর ফলাফলটা সংক্ষেপে আমরা জানার চেষ্টা করি। এর ফলাফলগুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, একটা হচ্ছে রাজনৈতিক পরিবর্তন। অর্থনৈতিক ক্ষেত্রে কি শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে কি অর্থনৈতিক পরিবর্তন সংঘটিত হয়েছিল? প্রথম যেটি ছিল সেটি হচ্ছে ইংল্যান্ডে কয়লার উৎপাদন বৃদ্ধি পেল। অর্থাৎ যখন ইংল্যান্ডে শিল্প কলকারখানা পর্যাপ্ত যখন সৃষ্টি হলো বা নির্মাণ করা হলো, তখন ইংল্যান্ডে এই শিল্প কারখানাগুলো চালানোর জন্য, শিল্পের যন্ত্রগুলো চালানোর জন্য কয়লার দরকার হচ্ছিল এবং এই কয়লার যখন প্রচুর দরকার হলো, তখন কি হলো, কয়লার উৎপাদন প্রচুর পরিমাণে বেড়ে গেল। লোহার ব্যবহার বৃদ্ধি, তারপরে কি হলো, লোহার ব্যবহার বৃদ্ধি। অর্থাৎ আমরা এর আগে বলেছি যে লোহার যথাযথ ব্যবহার করে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল ইংল্যান্ডে, কিন্তু এই শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পরে লোহার অনেক উৎপাদন বৃদ্ধি পায়। যখন শিল্প কারখানাগুলো নির্মাণ হচ্ছিল, তখন এই শিল্প কারখানাগুলো যন্ত্রপাতি নির্মাণের জন্য লোহার প্রচুর দরকার হচ্ছিল এবং এই যন্ত্রপাতি নির্মাণের জন্য যখন লোহার ব্যাপক প্রয়োজন অনুভূত হলো, তখন কি করলো, লোহার উৎপাদনও কি হলো, আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করলো। তারপরে কাঁচা তুলার উৎপাদন বৃদ্ধি। এরপরে কি হলো, অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে আরেকটা কি পরিবর্তন ঘটলো, সেটা হচ্ছে কাঁচা তুলার উৎপাদন বৃদ্ধি। অর্থাৎ কাঁচা তুলা থেকে বস্ত্র তৈরি করা হচ্ছিল। বন্ধুরা, এর আগে আমি বলি যে এই বস্ত্র শিল্পের হাত ধরে, অর্থাৎ বস্ত্রের উন্নতির মাধ্যমেই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। যখন এই প্রচুর বস্ত্র উৎপাদন করতে যখন শুরু করলো ইংল্যান্ড, তখন কি হলো, তার কাঁচামাল হিসেবে কাঁচা তুলার প্রয়োজন পড়লো এবং এই কাঁচা তুলা যখন প্রয়োজন পড়লো, তখন কাঁচা তুলা এই দেশের জনগণ, তখন ইংল্যান্ডের জনগণ কাঁচা তুলার উৎপাদন বাড়িয়ে ফেললো। এরপর যেটা হলো কৃষিভিত্তিক, এই শিল্প বিপ্লবের মাধ্যমে কি হলো, ইংল্যান্ডে কৃষিভিত্তিক একটা সমাজ থেকে কি হলো, শিল্পভিত্তিক সমাজে পরিবর্তন ঘটলো। তারপরে হচ্ছে
নতুন নতুন আবিষ্কার, শিল্প বিপ্লবের ফলে কি হলো, মানুষের মধ্যে একটা উৎসাহ জাগলো, নতুন নতুন জিনিসপত্র, নতুন বৈজ্ঞানিক জিনিসপত্র আবিষ্কারের একটা চিন্তা চেতনা জাগলো বা আগ্রহ জাগলো, এবং ব্যবসা বাণিজ্যের প্রসার। এবং এই শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের আভ্যন্তরীণ এবং বৈদেশিক যে ব্যবসা বাণিজ্যগুলো ছিল, ব্যবসায়িক কেন্দ্রগুলো ছিল, সেখানে প্রচুর তাদের ব্যবসা বাণিজ্য কি হলো, ব্যবসার পরিধিটা বাড়তে শুরু করলো। তাদের ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে এই শিল্প বিপ্লবের ফলে কি হলো, চাঙ্গা হতে শুরু করলো। এবং তারপর হচ্ছে পুঁজি এবং শ্রমের মধ্যে সম্পর্ক, অর্থাৎ পুঁজি এবং শ্রমের মধ্যে, পুঁজি বলতে তাদেরকে বোঝায় পুঁজিপতি, পুঁজি বলতে পুঁজিপতি শ্রেণীকে বোঝায়, যারা হচ্ছে উদ্যোক্তা শ্রেণী। এবং যারা এই উদ্যোক্তা শ্রেণীরা কি করতো, কলকারখানা সৃষ্টি করতো, কলকারখানা নির্মাণ করতো, এবং সেই কলকারখানায় শ্রমিকরা কি করতো, শ্রম দিয়ে কাজ করতো। এবং শ্রমিকরা যখন এখানে কাজ করতো এবং তাদের মধ্যে কি হলো, একটা সম্পর্ক সৃষ্টি হলো। এই সম্পর্কের মধ্যে একটা খারাপ দিক হচ্ছে, শ্রমিকরা কি, এই পুঁজিপতিরা কি করতো, শ্রমিকদেরকে শোষণ করতো। এটাকে বলা হচ্ছে একটা নতুন সম্পর্ক সৃষ্টি হওয়া। সেটা আস্তে আস্তে পরবর্তীতে কি হলো, একটা দ্বন্দ্বে পরিণত হলো। তারপরে ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধি, অর্থাৎ যখন এই শিল্প বিপ্লব ঘটলো তখন কি হলো, পুঁজিবাদী সমাজকে সৃষ্টি হলো। আর পুঁজিবাদী সমাজ সৃষ্টি হওয়ার ফলে পুঁজিপতিদের অগ্রাধিকার বেশি দেওয়া হলো, এবং পুঁজিপতিরাই হলো আসলে সমাজের কর্তা ধর্তা, এবং তারাই কলকারখানা এবং কলকারখানার মালিক, তারাই কি করতো, কলকারখানা নিয়ন্ত্রিত করতো, এবং এরাই কি দিন দিন তারা ধনী হচ্ছিল। আর যারা শ্রমিক ছিল তারা দিন দিন কি হচ্ছিল, গরিবে পরিণত হচ্ছিল। অর্থাৎ শিল্প বিপ্লবের একটা কুফল, যেটা অর্থনৈতিক কুফল যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে কি, ধনী দরিদ্রের মধ্যে একটা বিরাট ব্যবধানের সৃষ্টি হয়েছিল। ধনীরা দিন দিন ধনী হচ্ছিল, আর গরিবরা হচ্ছে আরো দিন দিন গরিবে পরিণত হচ্ছিল। সামাজিক কারণ, সামাজিক পরিবর্তনগুলোকে আমরা দুভাগে, পরিবর্তনগুলোকে আমরা দুই ভাগে আমরা বিবেচনা করতে পারি। একটা হচ্ছে ইতিবাচক একটা পরিবর্তন, একটা নেতিবাচক পরিবর্তন বলতে পারি। যে সামাজিক পরিবর্তন যেগুলো ঘটেছিল, নেতিবাচক যেগুলো পরিবর্তন, সেগুলো সম্পর্কে যদি আমি বলি, প্রথম হচ্ছে এই শিল্প বিপ্লবের ফলে কি হয়েছিল, বুর্জুয়া এবং শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। বুর্জুয়া এবং শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব, অর্থাৎ যখন এই শিল্প বিপ্লব ঘটলো তখন শিল্প কারখানা নির্মাণ হলো, এবং শিল্প কারখানাকে নির্মাণ কেন্দ্র করে দুটি শ্রেণীর উদ্ভব হলো। এই শ্রেণী সম্পর্কে কার্ল মার্কস বিস্তারিত আলোচনা করেছেন। বুর্জুয়া শব্দটি হচ্ছে ফরাসি শব্দ থেকে এসেছে, এর অর্থ হচ্ছে দেওয়ালে ঘোরা মানুষ। আসলে বুর্জুয়া বলতে এখানে পুঁজিপতি শ্রেণীকে বোঝায়, এবং এই পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে কি হলো, একটা অসন্তোষজনক একটা, যখন পুঁজিপতি শ্রেণীরা যখন কি করলো, শ্রমিক শ্রেণীকে শোষণ করতে যখন শুরু করলো, তখন শ্রমিক শ্রেণী তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে তখন কি হলো, তারা তাদের মধ্যে কি হলো, পুঁজিপতি শ্রেণী এবং এই শ্রমিক শ্রেণীর মধ্যে কি হলো, দ্বন্দ্ব সৃষ্টি হলো। এরপর জনসংখ্যা বৃদ্ধি, ধীরে ধীরে কি হলো, জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। কেন, যখন শিল্পায়ন ঘটে, কোনো জায়গায় শিল্পায়ন ঘটে, তখন গ্রাম থেকে মানুষ শহরে আসতে শুরু করলো, এবং শহরে যখন আসতে শুরু করলো তখন কি হলো, দেখা গেল বস্তি সৃষ্টি হলো। বস্তি সৃষ্টি হওয়ার কারণে সেখানে আবার দেখাচ্ছিল যে অসামাজিক কার্যকলাপ আস্তে আস্তে বৃদ্ধি পেল, এবং জীবনযাত্রার মান নিম্ন। আস্তে আস্তে কি হলো, কিছু কিছু শ্রেণী, এই শিল্প বিপ্লব করে কিছু কিছু শ্রেণী যারা দরিদ্র হচ্ছিল, তারা জীবনযাত্রার মান কি হলো, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলো। জীবনযাত্রার মান তাদের আরো খারাপ হতে শুরু করলো। এবং ভালো যেগুলো পরিবর্তন, সামাজিক পরিবর্তন, সেগুলোর মধ্যে হয়েছিল কি, যে দক্ষ শ্রমিক এবং উৎপাদনশীলতা বৃদ্ধি। যখন এই শিল্প বিপ্লব যখন ঘটলো, তখন কি হলো, শ্রমিকদের মধ্যে একটা প্রতিযোগিতার সৃষ্টি হলো, এবং তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে কি করলো, নিজেদেরকে দক্ষ করে তোলার চেষ্টা করলো। এবং তারা যখন দক্ষ শ্রমিকে পরিণত হলো, তখন তারা কি করলো, এবং কি বলে, একজন পুঁজিপতিও বা শ্রমিক, কলকারখানার মালিক তিনিও কি করলেন, তার কলকারখানার অর্থাৎ কারখানার দ্রব্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, এই শ্রমিকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। প্রশিক্ষণের ব্যবস্থা করার ফলে কি হলো, শ্রমিকরা আরো দক্ষ হয়ে উঠলো, এবং শ্রমিকরা দক্ষ হওয়ার পরে কি করলো, তারা যখন দক্ষ হলো তখন কি কারখানার উৎপাদনও কি দিন দিন বৃদ্ধি পেতে থাকলো। এর ফলে কি হলো, শ্রমিকরা দক্ষ হলো এবং কি হলো, কারখানার উৎপাদনও বৃদ্ধি পেল। এবং জীবনযাত্রার মান উন্নয়ন, আমি বলেছিলাম যে সামাজিক পরিবর্তনের একটা পরিবর্তন দেখেছি, যে কারো কারো জীবনযাত্রার মান কি হচ্ছিল, নিম্ন হচ্ছিল। এবং এখানে শিল্প বিপ্লবের ফলে কি হচ্ছিল, আরো কি এক শ্রেণীর মানুষ ছিল যাদের জীবন বা যাত্রার মান কি হচ্ছিল, শিক্ষা দীক্ষা এবং শিল্প সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে, এবং যাদের জীবনযাত্রার মান, অর্থনৈতিক জীবনযাত্রার মান কি হচ্ছিল, উঁচুর দিকে যাচ্ছিল, যারা উন্নতির দিকে যাচ্ছিল।
এবং এগুলো ছিল সামাজিক পরিবর্তন। এবং রাজনৈতিক পরিবর্তনের মধ্যে যেটি ঘটেছিল একটা হচ্ছে এখানে পুঁজিপতি নেতৃত্ব, অর্থাৎ রাজারা একসময় কি করতো, রাজা বা জমিদাররা ইংল্যান্ডকে একসময় শাসন করতো, তারা শাসন কার্য পরিচালনা করতো, কিন্তু আস্তে ধীরে ধীরে যখন কি হলো এই শিল্প বিপ্লব ঘটলো তখন কি পুঁজিপতিদের হাতে নেতৃত্ব চলে আসলো। দ্বিতীয়ত হচ্ছে যেটা যে বিভিন্ন ট্রেড ইউনিয়ন গঠন, অর্থাৎ শ্রমিকদের নেতৃত্বে কি হলো, শ্রমিকরা সংগঠিত হয়ে একটা গঠন করলো, সংগঠন তৈরি করলো, যে সংগঠনের নাম দেওয়া হলো কি শ্রমিক ট্রেড ইউনিয়ন। ব্রিটেনে ট্রেড ইউনিয়ন গঠিত, ব্রিটেনের ট্রেড ইউনিয়ন। এই ট্রেড ইউনিয়নের মাধ্যমে কি করতো, তারা সংঘবদ্ধ হয়ে কি করেছিল, তারা ইসের বিরুদ্ধে অর্থাৎ তাদের অধিকার আদায়ের জন্য পুঁজিপতিদের বিরুদ্ধে কি করতো, তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতো, তাদের দাবি দেওয়া তারা কি করতো, মানুষের কাছে তাদের মালিকদের কাছে কি করতো পেশ করার সুযোগ পেত এর মাধ্যমে। তো বন্ধুরা, আমরা আজকে শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লবের কারণ এবং এর ফলাফল সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমাদের অনেকটা উপকার দিবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেকটা। এবং এর পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার আমি উপস্থিত হব। আজকের মতো এখানেই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।